তো আজকে আমরা প্রবাবিলিটি স্টার্ট করছি। চলো, তো প্রবাবিলিটির আমাদেরকে বোঝার জন্য আমাদের যে জিনিসগুলো বুঝতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা বুঝবো র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে। ঠিক আছে, সো র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে আমরা কি বুঝি। সো দেখো, একটা এক্সপেরিমেন্ট যেমন একটা কয়েনকে টস করা বা লুডোর ছক্কা চালা, এগুলোকে বলা হয় একটা এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তো এটাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট কখন বলবো? র্যান্ডম এক্সপেরিমেন্ট আমরা তখন বলবো যদি আমরা এর আউটকাম কি হতে পারে, মানে অল পসিবল আউটকাম, সেগুলো আমরা আগে থেকেই জানি, বাট এক্স্যাক্টলি কোনটা ঘটবে সেইটা আমরা জানি না। যেমন একটা কয়েনকে টস করলে আমরা জানি হেড অথবা টেল পড়বে, কিন্তু এক্স্যাক্টলি হেড পড়বে না টেল পড়বে সেটা আমরা জানি না। তো এই ধরনের ঘটনাকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। ওকে, এবং র্যান্ডম এক্সপেরিমেন্টকে আমরা জেনারেলি ই নোটেশন দ্বারা ডিনোট করব। আচ্ছা, স্যাম্পল স্পেস কাকে বলে? তো স্যাম্পল স্পেস হচ্ছে সেট অফ অল পসিবল আউটকামস, সেটাকে আমরা এস বা ওমেগা দ্বারা চিহ্নিত করব। ওকে, সো স্যাম্পল স্পেস হচ্ছে সেট অফ অল পসিবল আউটকামস। তো যেমন যদি আমরা কয়েন টস করি তাহলে আমরা স্যাম্পল স্পেস পাবো এইচ কমা টি। যদি আমরা ডাইস রোল করি তাহলে আমরা স্যাম্পল স্পেস পাবো 1 2 3 4 5 6। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে ইভেন্ট কাকে বলে? তো সহজ করে বলতে গেলে ইভেন্ট হচ্ছে স্যাম্পল স্পেসের সাবসেট। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি অল সাবসেটস মে নট বি অ্যান ইভেন্ট। হ্যাঁ, তো এখানে ইভেন্ট বলতে অ্যাকচুয়ালি বোঝায় মেজারেবল সাবসেট। সো মেজারেবল, ওখানে মেজার থিওরি, অ্যাকচুয়ালি প্রবাবিলিটি যখন হায়ার ক্লাসে পড়বে তখন মেজার থিওরি দিয়ে প্রবাবিলিটি পড়া হয়। হ্যাঁ, তো সেইখানে ইভেন্ট বলতে বোঝায় মেজারেবল সেট। বাট আমাদের জন্য, হ্যাঁ, আমরা এখন মেজার থিওরি দিয়ে যেহেতু পড়ছি না, সেই জন্য আমরা ভাববো যে কোনো সাবসেটই হচ্ছে, স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেটই হচ্ছে ইভেন্ট। ওকে, আর সিঙ্গলটন সাবসেটগুলো বলা হবে সিম্পল ইভেন্ট। ঠিক আছে, তাহলে আমরা ইভেন্ট মানে যে কোনো সাবসেট, তাদের মধ্যে যেগুলো সিম্পল ইভেন্ট কাকে বলবো? যেগুলো হচ্ছে সিঙ্গলটন সাবসেটগুলো হচ্ছে সিম্পল ইভেন্ট। যেমন এখানে সিঙ্গলটন 1 একটা সিম্পল ইভেন্ট, সিঙ্গলটন 2 একটা সিম্পল ইভেন্ট, এইভাবে হবে। আর যদি আমি 1 2 একসঙ্গে নিই তাহলে সেইটা একটা নর্মাল ইভেন্ট হবে। বাট যে কোনো ইভেন্ট আমরা যে কোনো সাবসেটকেই লিখতে পারি। তো তোমাদের এই ধরনের যদি কোশ্চেন বলে যে একটা স্যাম্পল স্পেসের সাইজ হচ্ছে 6, তাহলে টোটাল কটা ইভেন্ট আমরা বের করতে পারি এখান থেকে? সো হাউ মেনি ইভেন্টস আর দেয়ার? তো তখন অ্যান্সার হয়ে যাবে হাউ মেনি সাবসেটস, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 6, রাইট? তাহলে এখান থেকে কতগুলো আমরা ইভেন্ট তৈরি করতে পারি 2 নম্বর থেকে? বলো, তোমরা কমেন্ট করে বলো কতগুলো ইভেন্ট আমরা পেতে পারি 2 নম্বর স্যাম্পল স্পেস থেকে। কমেন্ট করে বলো। 6 টু দি পাওয়ার n। 6 টু দি পাওয়ার n কেন হবে? নাম্বার অফ সাবসেটস ভুলে গেছো? 64 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 সমান হচ্ছে 64। ওকে, আর এখানে নাম্বার অফ সিম্পল ইভেন্ট কটা হবে? 6টা। ওকে, চলো এবার হচ্ছে ট্রায়াল মানে হচ্ছে যে কোনো এক্সপেরিমেন্টকে কন্ডাক্ট করা। তুমি একটা এক্সপেরিমেন্টকে কন্ডাক্ট করলে একবার, সেটা হয়ে গেল একটা ট্রায়াল। দুবার করলে দুটো ট্রায়াল। ঠিক আছে, তো ট্রায়াল মানে জাস্ট আ পার্টিকুলার অকারেন্স অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন একবার কয়েন টস করলে একটা ট্রায়াল হলো, দুবার করলে দুটো ট্রায়াল হলো, এরকম। সো হোয়াট ইজ বার্নৌলি ট্রায়াল? বার্নৌলি কথার অর্থই হলো দুই দিয়ে থাকবে। সো একটা এক্সপেরিমেন্টের যদি দুটো মাত্র আউটকাম থাকে, যেমন টসিং এ কয়েন,
তুমি এখানে দেখতে পাচ্ছ আইদার হেড পড়বে অথবা টেল পড়বে। সো দুটো মাত্র অপশন, দুটো মাত্র পসিবিলিটি আছে, পাস অথবা ফেল। তো এই জিনিসগুলো হচ্ছে বার্নৌলি ট্রায়াল, রাইট? সাকসেস অর ফেলিয়ার। সো এটাই হচ্ছে সব, সাকসেস আর ফেলিয়ারটাই বেশি সবচেয়ে ইউজ করা হয় বার্নৌলি ট্রায়ালের ক্ষেত্রে, ঠিক আছে? সাকসেস অর ফেলিয়ার। তো যে কোনো জিনিসটাকে তুমি সাকসেস বলতে পারো, অপোজিটটাকে ফেলিয়ার বলতে পারো। যেমন রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে কি হবে না, ইয়েস অর নো, এটাও একটা বার্নৌলি ট্রায়াল হতে পারে। তারপরে এবার হচ্ছে নেক্সট চলে আসি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এক্সক্লুসিভ মানে ধরো অনেকগুলো ইভেন্ট আছে, তাদেরকে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ বলবো যদি তারা পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট হয়। সো দে আর পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, মানে যে কোনো দুটো আলাদা আলাদা ইভেন্ট, তাদের মধ্যে কোনো ইন্টারসেকশন থাকবে না, ঠিক আছে? সো এইরকম হবে, একটা ইভেন্ট যদি এরকম হয় আর একটা এরকম হবে, সো দে আর পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট হবে। ওকে, আর মিউচুয়ালি এক্সস্টিভ কখন হবে? এক্সস্টিভ মানে সবকটাকে যদি ইউনিয়ন করা, ইউ গেট দ্য স্যাম্পল স্পেস ব্যাক। ওকে, সো তোমার এস যদি স্যাম্পল স্পেস হয় আর এনগুলো যদি মিউচুয়ালি এক্সস্টিভ হয়, তাহলে সেটা একটা কি হবে না, ইউনিয়ন করলে এসটাকে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার যদি দুটো একসঙ্গে ঘটে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ, তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে? তাহলে জিনিসটা দাঁড়াবে, ধরো এটা এস, হ্যাঁ, আর আর এদের মধ্যে তুমি মিউচুয়ালি যদি এক্সক্লুসিভ এবং এক্সস্টিভ হয়, তাহলে এসটাকে তুমি কয়েকটা ব্লকে ভেঙে দিতে পারবে যারা নন ওভারল্যাপিং হবে, তাই তো, নন ওভারল্যাপিং হবে, ঠিক আছে? তো এই যে তুমি সেটগুলো পেলে, এই যে সেটগুলো তুমি পেলে, এখানে আমি কটা সেটে ভাঙলাম তোমরা দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7, রাইট? এই 7টা সেটে ভাঙলাম। তো এই 7টা সেট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ, কারণ সবগুলোকে ইউনিয়ন করলে পুরো এসটা পেয়ে যাচ্ছি। এইটাকে আমরা অ্যালজেব্রার ভাষাতে কি বলি? বলি একটা পার্টিশন অফ এস, পার্টিশন অফ এস বলি, ঠিক আছে? সো তখন পার্টিশন তৈরি করবে কখন? যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ এই দুটো একসঙ্গে ঘটবে, তখন একটা আমরা পার্টিশন পাবো। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। চলো, আর আরেকটা কথা বলে রাখি, তোমার এখানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাও যদি আমি জুড়ে দিই, হ্যাঁ, তো তোমরা এটাও জানো যে গিভেন এনি পার্টিশন অফ এস দেয়ার করেসপন্ডস এ ইকুইভ্যালেন্স রিলেশন অন এস, ঠিক আছে? মনে থাকবে তো, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট রেজাল্ট, যে কোনো পার্টিশন অফ সেট যদি থাকে সেখান থেকে তুমি একটা ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করতে পারবে, আর একটা ইকুইভ্যালেন্স রিলেশন যদি থাকে সেখান থেকে তুমি একটা পার্টিশন পেতে পারো। সো নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন ইজ সেম অ্যাজ টোটাল নাম্বার অফ পার্টিশন। তো এই জিনিসগুলো ট্রাই করবে। যেমন ধরো যদি আমি বলি যে এসে আছে 4টে এলিমেন্ট, তাহলে হাউ মেনি equivalence relations are there? Equivalence relations on S are there. তার মানে কতভাবে তুমি পার্টিশন করতে পারছো, এই যে এইগুলো ট্রাই করবে, ঠিক আছে? চেষ্টা করবে। ওকে, সো 3টার জন্য করতে পারো, 4টার জন্য করে দেখতে পারো। নেক্সট হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন। সো ক্লাসিক্যাল ডেফিনেশন কি বলছে? যে ক্লাসিক্যাল ডেফিনেশনের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে যে ফাইনাইট স্যাম্পল স্পেস হতে হবে। সো ফাইনাইট স্যাম্পল স্পেস যদি হয়, তাহলে একটা ইভেন্ট যদি আমি নিই এ, ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে সাবসেট অফ এস, ঠিক? সো এ যদি সাবসেট অফ এস হয় বা ইভেন্ট হয়, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে
আমরা ক্লাসিক্যাল ডেফিনেশনে প্রবাবিলিটি অফ এ ডিফাইন করছি নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। ওকে, তো এখানে আমরা মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে প্রত্যেকটা সিম্পল ইভেন্টগুলোর প্রবাবিলিটি আমরা সেম ধরে নিচ্ছি আর কি, ঠিক আছে, সেম ধরে নিয়ে এবার একটা সেটে যতগুলো এলিমেন্ট আছে সেই অনুযায়ী তাদের প্রবাবিলিটিগুলো অ্যাড হয়ে যাচ্ছে, এইভাবেও তুমি ব্যাপারটা ভাবতে পারো আর কি। সো অল সিম্পল ইভেন্টস আর ইকুয়ালি লাইকলি, এটা অ্যাজিউম করা হচ্ছে, ঠিক আছে। এটা অ্যাজিউম না করলে তুমি কিন্তু ক্লাসিক্যাল ডেফিনেশন অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে দেখো এখানে এই ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে একটা আনবায়াসড কয়েনের প্রবাবিলিটি ডিফাইন করা যাবে। যদি তোমার ধরো এই ধরনের একটা এমসিকিউ কোশ্চেন আসলো যে আনবায়াসড কয়েনের প্রবাবিলিটি মানে হেড পড়ার প্রবাবিলিটি ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে কি ব্যাখ্যা করা যাবে? ইয়েস, অ্যান্সার কি হবে? ইয়েস অথবা নো, কি হবে বলো? বায়াসড কয়েন যদি থাকে আমার, তাহলে ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে কি আমি প্রবাবিলিটি অফ হেড বের করতে পারবো বায়াসড কয়েনের ক্ষেত্রে? অ্যান্সার কি হবে? না, ওই ক্ষেত্রে তো হবে না। ওই ক্ষেত্রে বলা আছে যে কয়েনটা পূর্ণ। হ্যাঁ, ঝোঁকপূর্ণ বলা আছে, কিন্তু আমরা ক্লাসিক্যাল ডেফিনেশনটা ঝোঁকহীন কয়েনের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ফ্রিকোয়েন্সি ডেফিনেশন। তো এই ফ্রিকোয়েন্সি ডেফিনেশনে কি হয় যে আমরা ঝোঁকপূর্ণ কয়েনের ক্ষেত্রেও ডেফিনেশনটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে, এবং সেটা তোমার ফাইনাইট স্যাম্পল স্পেস না হলেও কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অ্যাপ্লাই করতে পারবো। সো এটা কি বলছে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন, যে ধরো এ একটা সাবসেট অফ এস নিলাম, এবার আমি এক্সপেরিমেন্টটা বেসিক্যালি আমি এন টাইমস পারফর্ম করলাম, ঠিক আছে, এন টাইমস করলাম। এবার আমি দেখলাম যে এন টাইমসের মধ্যে এ কতবার ঘটেছে, ঠিক আছে, বা মানে স্যাম্পল পয়েন্ট যেটা পেলাম সেটা এর মধ্যে আছে কি নেই, কতবার এর মধ্যে আছে, তাহলে এন এর মধ্যে টোটাল কতবার আছে এটা চেক করলাম, সেইটাকে আমি এক্সএন নাম দিচ্ছি। সো এবার এই এক্সএনের আমি লিমিট নিচ্ছি অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, এইটাকেই বলা হচ্ছে প্রবাবিলিটি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যেটা হলো সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটেড প্রবাবিলিটি। যেমন ধরো একটা কয়েনকে যদি আমরা 1000 বার টস করাই, ঠিক আছে, এবার যদি কয়েনটা বায়াসড হয়, ধরো তোমার হেড পড়ার চান্স একটু বেশি, এরকম একটা ঝোঁকযুক্ত যদি কয়েন হয়, তাহলে 1000-এর মধ্যে তোমার হেড পড়ার মানে কতবার হেড পড়বে? নিশ্চয়ই 500-র বেশি পড়বে, কারণ যেহেতু হেডের প্রতি ঝোঁক আছে। তাহলে ধরো দেখা গেল যে 700 বার পড়লো, ঠিক আছে, 1000 বারের মধ্যে 700 বার পড়লো। তো সেম কয়েনকে তুমি যদি 2000 বার করাও, তাহলে 700 দুগুণে 1400-র কাছাকাছি একটা পড়তে পারে, তাই না? তো এখান থেকে তুমি দেখো যে রেশিওটা কিন্তু কাছাকাছি থাকবে, মানে সেম থাকবে, এক্স্যাক্টলি সেম থাকবে না, বাট অ্যাপ্রক্সিমেটলি সেম থাকবে। সো নাম্বার অফ টাইমস হেড উইল অকার গিভেন ডিভাইডেড বাই টোটাল কতবার তুমি টস করাচ্ছ। তো ঠিক আছে, তো এইভাবে আমরা প্রবাবিলিটি কি করতে পারি না ডিফাইন করতে পারি, সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন। তো চলো আমরা পাইথন প্রোগ্রামিং দিয়ে দেখবো জিনিসটা, যে ঝোঁকহীন এর ক্ষেত্রে, ঝোঁকহীন কয়েনের ক্ষেত্রে যে এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা দেখবো, ভিজুয়ালাইজ করব, ঠিক আছে। সো দেখো, তো আমি এখানে কি ব্যাপার, হ্যাঁ, তো বলছে এন্টার দ্য নাম্বার অফ অকারেন্স, মানে কতবার তুমি টস করতে চাই, সরি, তো কতবার টস করাতে চাইছো সেই নাম্বারটা জানতে চাইছে। তো এখানে আমরা নাম্বারটা দেব, ধরো আমি 1000 বার টস করাতে চাইছি। তো দেখো 496 বার ও হেড পড়লো, তাহলে অ্যাপ্রক্সিমেটলি প্রবাবিলিটি যেটা হচ্ছে 0.496, দেখো হাফের কাছাকাছি আছে। তুমি যদি আরেকবার 1000 বার করাও, আবারও 1000 বার করলাম, এবার দেখো 475 আসলো, আগের থেকে আরেকটু কম আসলো। আবারও যদি আমি 1000 বারই করি,
এবার আসলো 509, এবার একটু বেশি আসলো। তার মানে জিনিসটা কিন্তু র্যান্ডামলি ঘটছে, ঠিক আছে। যদি আমি এটাকে 10,000 বার করি তাহলে দেখো 0.5036 আসছে, মানে কাছাকাছি আসছে, হাফের কাছাকাছি। আমি যদি 10,000 1,00,000 করি তাহলে দেখো 0.49733, তার মানে বুঝতে পারছো যে এটা হাফের কাছাকাছিই থাকছে। সো আমরা ধরে নিতেই পারি যে প্রবাবিলিটিটা কত না হাফ, ঠিক আছে। সো এইভাবে তুমি যদি অনেকগুলো নাম্বার নাও তাহলে দেখবে যে হাফই পাচ্ছ, হাফের কাছাকাছি পাচ্ছ। সো লিমিটিং সেন্সে ওটা কত হচ্ছে, হাফ হচ্ছে। ক্লিয়ার? বলো সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে। তো এই জিনিসটা ঘটছে। চলো, তো এই যে ব্যাপারটা দেখলে যে স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটির একটা আমরা ধারণা পেলাম কিভাবে, যে একটা কয়েনকে আমরা টস করছি, দেখো কয়েনটা কিন্তু মানে এই কয়েনকে টস করা কিন্তু র্যান্ডম, মানে হেড পড়বে না টেল পড়বে এটা আমি আগে থেকে প্রেডিক্ট করতে পারছি না, আগে থেকে বলতে পারবো না। কিন্তু যদি আমি 1000 বার মানে সেই এক্সপেরিমেন্টটাকে 1000 বার পারফর্ম করি তাহলে কিন্তু আমি বলতে পারছি, আগে থেকে আমি প্রেডিক্ট করতে পারছি না যে 500-র কাছাকাছি হেড পড়বে অথবা টেল পড়বে, 500-র কাছাকাছি। তাহলে একটা রেগুলারিটি তুমি পেলে, মানে একটা মনে হচ্ছে না যে সব কিছু মিলে গেল, তাই না? প্রকৃতির একটা নিয়ম মাফিক কাজ হচ্ছে জিনিসটা, যে আমি যে 1000 বার করছি 500-র কাছাকাছি জিনিসটা পড়ছে, এমন হচ্ছে না যে 100 আর 900 এরকম ডিফারেন্স তৈরি হচ্ছে না, সে একটা প্যাটার্ন তুমি পাচ্ছ, তাই না? এই প্যাটার্নটাকেই বলা হচ্ছে রেগুলারিটি। সো স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি তখনই ঘটবে যদি একটা ইভেন্টকে এক্সপেরিমেন্টকে তুমি বারবার করো, র্যান্ডম এক্সপেরিমেন্টকে বারবার করো, তাহলে সেটা স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি তুমি পাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। যেমন আরেকটা প্রোগ্রামিং করা যায়, আমি তোমাকে মানে আইডিয়া দিতে পারি যে ধরো তুমি দুটো এক্স আর ওয়াই দুটো পয়েন্ট তুমি যদি তোলো, কোথা থেকে, 0 আর 1 থেকে, 0 1 না -1 থেকে 1 থেকে যদি এক্স আর ওয়াই দুটোই তোলো, ঠিক আছে, মানে র্যান্ডমলি যদি তুমি তোলো তাহলে দেখবে যে এক্স আর ওয়াইয়ের যে ধরো এরকম অনেকগুলো পয়েন্ট তুমি তুললে এক্স কমা ওয়াইয়ের, যদি এবার তুমি যদি প্লট করো নাম্বারগুলোকে, র্যান্ডমলি তুলছো আর প্লট করছো, তাহলে দেখবে যে একটা স্কোয়ারের মতন, তুমি স্কোয়ারের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে পয়েন্টগুলো, এইরকম, ঠিক আছে। তো খুব সুন্দর একটা প্যাটার্ন তুমি দেখতে পাচ্ছ, এই ব্যাপারটা তুমি কিন্তু ভিজুয়ালাইজ করতে পারবে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে বলে। চলো এবার আমরা দেখবো যে প্রবাবিলিটি অ্যাক্সিওম। সো অ্যাক্সিওম দিয়ে সমস্ত কিছু ডিসকাস করা যায়। সো অ্যাক্সিওমের জন্য মাত্র 3টে অ্যাক্সিওম আছে, মাথায় রাখতে হবে যে প্রবাবিলিটি অ্যাক্সিওমে কটা অ্যাক্সিওম আছে না 3টে। কি কি? একটা হচ্ছে নন নেগেটিভিটি, দ্যাট ইজ যে কোনো প্রবাবিলিটি, যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি 0 থেকে 1-এর মধ্যে থাকবে, 1-এর কখনো বড় হবে না, 0-র কখনো ছোট হবে না। সো 0 থেকে 1-এর মধ্যে হবে যে কোনো প্রবাবিলিটি। আর যেটা এস, দ্যাট ইজ দ্য স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেসটাও একটা ইভেন্ট, সেটাকে বলা হচ্ছে সিওর ইভেন্ট, তার প্রবাবিলিটি সবসময় 1 হবে, ঠিক আছে, তার প্রবাবিলিটি সবসময় 1 হবে। আর লাস্টেরটা বলছে যে কাউন্টেবল অ্যাডিটিভিটি। কাউন্টেবল অ্যাডিটিভিটি মানে যে যদি আমার একটা কালেকশন অফ কাউন্টেবল কালেকশন অফ সেটস থাকে বা ইভেন্ট থাকে, এন হচ্ছে কাউন্টেবল কালেকশন অফ ইভেন্ট, ঠিক আছে, এবং তারা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয়, মানে পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট যদি হয়, সেট হিসাবে যদি দেখি, তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট যদি হয় তাহলে কি হবে, তাদের ইউনিয়নের প্রবাবিলিটিকে লিখতে পারবো আমরা, ওদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিগুলোর যোগফল আকারে লেখা যাবে,
ঠিক আছে? তো এই তিনটে অ্যাক্সিওম দিয়ে তুমি বাকি সমস্ত প্রবাবিলিটি থিওরি ডিরাইভ করতে পারো। ওকে, তো মনে রাখতে হবে আমাদের কটা এক্সাম থাকে, তিনটে, নন নেগেটিভিটি, সিওর ইভেন্ট আর কাউন্টেবল অ্যাডিটিভিটি। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা এবার ইম্পর্ট্যান্ট কিছু রেজাল্ট আমরা মনে রাখার চেষ্টা করব, পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এগুলো। ঠিক আছে, তো প্রথম হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস দ্য ইন্টারসেকশন। এটা কেন হচ্ছে, এটা তো খুব সহজেভাবেই তোমরা ব্যাখ্যা করতে পারো। তো এটা যদি আমরা প্রুফ করার চেষ্টা করি তাহলে কিভাবে করা যেতে পারে। ঠিক আছে, এটা তুমি নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য ইউনিয়ন অফ টু সেটস, এটাও ভেন ডায়াগ্রাম দিয়েও দেখানো যায়। হ্যাঁ, সো যেভাবে আমরা নাম্বার অফ এলিমেন্টস বের করি দুটো সেটের মধ্যে, সেইভাবে জিনিসটা ব্যাখ্যা করা যায়। ওকে, সো আমি যদি দুটো সেটস নিয়ে নিই, ধরো এটা এ এটা বি, তাহলে এটাকে তুমি কতভাবে ডিফাইন করতে মানে ভাঙতে পারো। দেখো আমাদের প্রবাবিলিটি দিয়ে যখন ব্যাখ্যা করবে জিনিসটা, তখন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টটা ভেঙে নিতে হবে। তাহলে এখানে আমি তিনটে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলতে পারি বা দুটো ভাবে ভাঙতে পারি। সো একটাকে যদি আমি এ লিখি পুরোটা, আর বাকি থাকছে এই অংশটা। ঠিক আছে, তাহলে দেখো এ আর এইটুকুটা, সো এই যে ব্লু কালারে যেটা করলাম সেটাকে আমি কি লিখতে পারি, এইটা তো এ আর এইটা হয়ে যাবে আমার বি, কিন্তু দেখো ইন্টারসেকশনটা বাদ হয়ে গেছে, সো বি মাইনাস এ, রাইট, বি মাইনাস এ। সো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে এ আর এই দুটোর ইউনিয়ন, আর এই দুটো হচ্ছে ডিসজয়েন্ট। দেখো এদের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, কারণ এর পোর্শনটা বি থেকে তুমি বাদ দিয়ে দিয়েছো, কিন্তু ইউনিয়ন করলে এটা পেয়ে যাবে। তো এটাকে তুমি এইভাবে লিখতেই পারো, কাউন্টেবল অ্যাডিটিভিটি 3 নম্বর অ্যাক্সিওম থেকে এটা হয়ে যাবে এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস এ। ঠিক, আচ্ছা দেখো এবার তুমি যদি শুধু বি এর কথা ভাবো, তাহলে বি ক্যান বি রিটেন অ্যাজ বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, তাই না? তাহলে এইটার সঙ্গে বি মাইনাস এর সঙ্গে যদি তুমি এ ইন্টারসেকশন বি, এরা দুটো ডিসজয়েন্ট, এই দুটোকে যদি ইউনিয়ন করো তুমি বিটা পেয়ে যাবে। তাহলে প্রবাবিলিটি অফ বি সমান সমান প্রবাবিলিটি অফ বি মাইনাস এ প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বা এ বি। তাহলে এখান থেকে তুমি এইটা সমান লিখতে পারো প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো প্রবাবিলিটি অফ এ, আর এইটার জায়গায় লিখবো আমি প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বা এ বি। এইভাবে তুমি ডিসজয়েন্টে ভেঙে নিয়ে করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? এইটাকে তুমি এবার তিনটে সেটের ক্ষেত্রে করতে পারো। সো আমরা যদি তিনটা সেটের ক্ষেত্রে করি তাহলে কি পাবো, ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটাকে যদি আমি তিনটে সেটের জন্য করতে চাই, প্রমাণ করতে চাই, তাহলে এই বি ইউনিয়ন সিটাকে আমি ধরবো ডি। তাহলে এটাকে আমি লিখবো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন ডি। এটা দুটো হয়ে গেল। এবার এই দুটোর জন্য আমি জানি এই থিওরি, তাহলে এখানে আমি লিখবো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ ডি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডি। হলো, এবার তুমি ডি এর ভ্যালু বসিয়ে দাও। তাহলে ডি এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই তাহলে এটা পেয়ে যাব বি ইউনিয়ন সি। এটাকে আবার তুমি এই থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারো, আর এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন ডি। ডি মানে আমরা জানি বি ইউনিয়ন সি। সো এটাকে তো এটা বি ইউনিয়ন সিটা এটা ভেঙে যাবে আবার, প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি, সো বিসি। আচ্ছা এবার দেখো এ ইউনিয়ন ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটাকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগিয়ে আমরা এইভাবে লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে দুটো সেটের ইউনিয়ন আকারে লেখা গেল।
তাই তো? তাহলে এটাকে দুটো সেটের ইন্টারসেকশন আকারে, ইউনিয়ন আকারে লেখা গেল। ঠিক, এই জিনিসটা লেখা গেল। তো এই আবার যেহেতু দুটো সেটের ইউনিয়ন, আবার আমি সেম থিওরি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা এখানে পেয়ে যাব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি মাইনাস এই দুটোর ইন্টারসেকশন। এইটার এটাকে যখন ইন্টারসেকশন করব, দেখো এটা দুবার আছে তো একবারই থাকবে, সো এটা আলটিমেটলি এ বি সি হয়ে যাবে। ঠিক, তো এটাকে যখন তুমি এবার ভেঙে লিখবে পরিষ্কার করে, এই জিনিসটা তুমি পাবে। সো এক দুবার দুটো ইন্টারসেকশন, সেগুলো মাইনাস হয়ে যাবে, আর এইটা মাইনাস মাইনাসে প্লাস এ বি সি এরকম পাবে। তো এই রেজাল্টটা তোমরা মনে রাখবে তিনটের জন্য। তো আমরা এখানে একটা কমন রেজাল্ট আছে, দেখো i = 1 to n, n সংখ্যকের জন্য কি হচ্ছে যে একটা একটা করে যোগ, তারপরে দুটো ইন্টারসেকশন এগুলো বিয়োগ, তারপরে আবার যোগ, তারপরে আবার বিয়োগ, এইভাবে অল্টারনেটিভ ওয়েতে যোগ বিয়োগ হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। তো দেখো এই জিনিসটা মিলে যাচ্ছে। সে একটা একটা যখন ছিল যোগ হয়ে গেল, তারপরে দুটো ইন্টারসেকশন বিয়োগ হয়ে গেল, তারপরে আবার তিনটে যোগ হলো। সো চারটার ক্ষেত্রেও একই রকমভাবে আমরা পাবো। ঠিক আছে, তো তোমরা এগুলো চারটার জন্য করবে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি। এটা কত হবে এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে লিখবে। ঠিক আছে, তো টোটাল কটা টার্ম থাকবে? এখানে যেমন আছে 3 3 6 একে 7টা। ও এখানে টোটাল কত টার্ম থাকবে আমি বলে দিচ্ছি। টোটাল টার্মস সেখানে থাকবে এদিকে 4, এখানে থাকবে 6, এখানে থাকবে 4 আর একটা। সো আমার হচ্ছে 4 6 10 15টা। ঠিক আছে, সো টোটাল 15টা টার্ম তুমি এখানে পাবে। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। চলো তাহলে নেক্সট রেজাল্ট কি? নেক্সট রেজাল্ট হচ্ছে, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এমটি সেটের প্রবাবিলিটি হচ্ছে 0, বা এটাকে বলা হচ্ছে শূন্য শূন্য ইভেন্ট বলতে পারো। আচ্ছা, ইভেন্টের বাংলা কি বলে জানো? ঘটনা, শূন্য ঘটনা নাকি? না, ঘটনা, ঘটনা। হ্যাঁ স্যার, ঘটনা বলে। আচ্ছা, তো শূন্য ঘটনা বলে। ঘটনা তো ঠিক বলে না, কি বলে ওটাকে? যেমন সিওর ইভেন্টকে বলা হয় ইভেন্ট মানে এমনি নিশ্চিত ঘটনা ঘটনা। বলে। হ্যাঁ, হ্যাঁ নিশ্চিত ঘটনা, ওটা শিওর ওটা- ইভেন্ট, হ্যাঁ, সার্টেন শূন্য- সার্টেন ইভেন্ট। অসম্ভব ঘটনা বলে, অনিশ্চিত, হ্যাঁ অনিশ্চিত ঘটনা বলে, এরকমই তো শুনেছি। আচ্ছা, অনিশ্চিত ঘটনা। গুড। আর 1 হলে নিশ্চিত ঘটনা হবে, 1 হলে probability নিশ্চিত, হ্যাঁ। আচ্ছা দেখো, এ কমপ্লিমেন্টেড প্রবাবিলিটি হচ্ছে এ 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এ কমপ্লিমেন্টকে অনেক সময় এ বার দিয়েও লেখা হয়। আর এ যদি সাবসেট অফ বি হয়, প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি হবে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, মানে এটা ডিসজয়েন্ট যদি নাও হয় তাহলেও এই জিনিসটা ঘটবে। ইন অল কেসেস এই জিনিসটা ঘটবে। এটাকে যদি আমি এন সংখ্যক সেটের ক্ষেত্রে জেনারেলাইজ করি, তাহলে প্রবাবিলিটি অফ ইউনিয়ন ইজ লেস দ্যান ইকুয়ালস টু অল, মানে সবগুলোর সাম আকারে লেখা যাবে আর কি, মানে লেস দ্যান ইকুয়ালস টু আকারে লেখা যাবে। এটাকে বলা হয় বুলস ইনইকুয়ালিটি। বুলস ইনইকুয়ালিটি, ঠিক আছে। আর এখান থেকে তুমি মানে এটা জানলে, এটা ডি মর্গ্যানস থিওরেম কাজে লাগিয়ে তুমি ইন্টারসেকশনের ক্ষেত্রে এটা হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 মাইনাস সামেশন প্রবাবিলিটি অফ দ্য কমপ্লিমেন্টস, রাইট। সো এটাও আমরা মনে রাখার চেষ্টা করব। শুধু বুলস ইনইকুয়ালিটি মনে রাখবো, এটা মনে রাখবো না, সেটা কিন্তু করবে না, ঠিক আছে। তো পরীক্ষার হলে আমরা কখনোই এগুলো মানে প্রুভ করার ট্রাই করব না, তো আমরা এটাকে মনে রাখবো, ঠিক আছে।
6 নম্বরটা মানে কিভাবে আসছে সেটা বলবো কি, সেটা এইখান থেকে তুমি বলতে পারো যে দেখো এখানে এই এই জিনিসটার সঙ্গে থেকে কিছুটা মাইনাস হচ্ছে, তারপর তুমি ইউনিয়নের প্রবাবিলিটি পাচ্ছ। তার মানে এটা থেকে এটা নিশ্চয়ই বড়, তাহলে বড় থেকে কিছু মাইনাস হচ্ছে, তারপরে তুমি এটা পাচ্ছ। তো সেখান থেকেই তুমি এটা বলতে পারছো যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, কারণ এদের থেকে কিছু মাইনাস করলে তারপর এটার সঙ্গে ইকুয়াল হবে। বোঝা গেছে সায়ন্তন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপরে তো এটাকে আবার তিনটার ক্ষেত্রে তুমি জেনারেলাইজ করতে পারো, তারপরে ইন্ডাকশন দিয়ে তুমি পুরো বুলস ইনইকুয়ালিটি পেয়ে যাবে, যে কোনো এনের জন্য পেয়ে যাবে। আর এই বুলস ইনইকুয়ালিটি থেকে তুমি এইটা 8 নম্বরটা জেনারেট করতে পারবে। ঠিক আছে, তো আমরা সেগুলো প্রুফের দিকে যাচ্ছি না। হ্যাঁ, আমাদের কিন্তু এই রেজাল্টটা মনে রাখবো যাতে আমাদের ইন ফিউচার কাজে লাগে। যখন আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি পড়বো বা এখন আজকেই পড়বো, তো সেক্ষেত্রে দেখবে যে এই একটা ইনইকুয়ালিটি কিন্তু আমরা পাবো, সেটা এখান থেকেই ওটা ফলো করে যাবে। ঠিক আছে, তো সেটা আমরা দেখব। ওকে, সো এটা ইন্টারসেকশনের প্রবাবিলিটি লেস দ্যান ইকুয়ালস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 মাইনাস কমপ্লিমেন্টগুলোর প্রবাবিলিটি। তো এটা যদি আমরা তিনটার ক্ষেত্রে করি তো জিনিসটা কীরকম দাঁড়াবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি is always greater than equals to 1 minus probability of A complement minus probability of B complement minus probability of C complement হলো। আচ্ছা, এইটা 1 মাইনাস এইটাকে আবার তুমি কম্বাইন করে লিখতে পারো probability of A লিখতে পারো যদি ইফ ইউ ওয়ান্ট, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে দেখো এএনস আর যদি ইনক্রিজিং হয়, ইনক্রিজিং মানে A1 হচ্ছে সবচেয়ে ছোট সেট, তার থেকে বড় হচ্ছে A2, তার থেকে A3 বড়, তার থেকে A4 বড়, এইভাবে যদি একটা ইনক্রিজিং সেট ইভেন্ট পাও, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে ইউনিয়নের প্রবাবিলিটি তুমি অ্যাজ এ লিমিট অফ প্রবাবিলিটি অফ এন আকারে লিখতে পারো, লিমিটের আকারে লিখতে পারো। ওকে, তো এখান থেকে তুমি খুব সহজেই ইউনিয়নের প্রবাবিলিটি বের করতে পারো। যদি প্রত্যেকটা এন এর প্রবাবিলিটি তোমাকে বলে দেয় তাহলে তুমি এটা বের করতে পারো। ঠিক আছে, আর সিমিলারলি যদি আমাদের ডিক্রিজিং হয়, মানে A1 তার থেকে ছোট হচ্ছে A2, তার থেকে ছোট হচ্ছে A3, এইভাবে যদি ডিক্রিজিং হয় তাহলে ইন্টারসেকশনের প্রবাবিলিটিও আমরা লিমিট আকারে বের করতে পারবো। সো এটা মনোটোন ইনক্রিজিং একটা না সিকোয়েন্স হবে, এটা ডিক্রিজিং সিকোয়েন্স হবে, তো দুটোরই লিমিট আমরা বের করতে পারবো। বোঝা গেছে? ক্লিয়ার? খুব ইম্পর্ট্যান্ট একটা রেজাল্ট কিন্তু। হ্যাঁ, এইটাকে বলা হয় কন্টিনিউটি রেজাল্টস, কন্টিনিউটি থিওরি। ওকে, চলো এবার চলে আসছি আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি। দেখো কন্ডিশনাল প্রবাবিলিটি কিভাবে ডিফাইন্ড হয়। দেখো কন্ডিশনাল প্রবাবিলিটিতে তোমার মেন হচ্ছে এই রেজাল্টটা মনে রাখলেই হবে। ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটাকে বলা হচ্ছে গিভেন বি, প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এ গিভেন বি মানে বি সম্পর্কে তুমি জানো, তারপর বলেছে যে মানে এটাকে তুমি ভাবতে পারো যে বি এর মধ্যে এ কতটা আছে। তাহলে বি এর মধ্যে এ মানেই তো এ ইন্টারসেকশন বি, সো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। একটা ইভেন্ট অলরেডি ঘটে গেছে এবং তুমি সেইটুকুর মধ্যেই এর কতগুলো পার্ট আছে। সো ব্যাপারটা অনেকটা যদি তুমি ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে ভাবো তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ সেম অ্যাজ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই নাম্বার অফ বি, মানে বি এর মধ্যে এর কতগুলো পার্ট আছে। ঠিক আছে, সো মানে জিনিসটা এরকম দাঁড়িয়ে গেল যে তুমি বি স্যাম্পল স্পেস তো তোমার জেনারেলি এস হয়, তো যখন তুমি বলছো যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, তার মানে বিটাই তখন তোমার কাছে স্যাম্পল স্পেস, এবার বি এর মধ্যে কতগুলো এ ঘটেছে। ঠিক আছে, সো বিটাই একটা স্যাম্পল স্পেস হিসাবে কাজ করছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা এখানে কিন্তু ঘটছে।
যে আউট অফ বি তুমি এর কতগুলো পাচ্ছ, বোঝা গেল? সো বি ওয়ার্কস অ্যাজ দ্য স্যাম্পল স্পেস, এখানে লিখতে পারি আমরা বি ওয়ার্কস অ্যাজ দ্য স্যাম্পল স্পেস। ঠিক আছে, তো এখান থেকে আমরা পাচ্ছি প্রবাবিলিটি অফ এ গিভেন বি সমান প্রবাবিলিটি অফ এ বি, মানে এ বি মানে ইন্টারসেকশন, ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে এখান থেকে বলা যাচ্ছে যে প্রবাবিলিটি অফ এ বি সমান প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইন্টু প্রবাবিলিটি অফ বি। এটাকে যদি আমি গিভেন এ দিয়ে লিখি তাহলে প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইন্টু প্রবাবিলিটি অফ এ, ঠিক এইভাবে লেখা যাবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এটা রেজাল্ট, খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে। সব ভুলে যাবে কিন্তু এই লাইনটা ভুললে চলবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আমরা কিভাবে ডিফাইন করব? সো দুটো ইভেন্টকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলবো। দেখো দুটোর ক্ষেত্রে ডেফিনেশন আলাদা, তিনটের ক্ষেত্রে আলাদা, বাকি আস্তে আস্তে তুমি জেনারেলাইজ করতে পারো। সো দুটো তিনটের জন্য জানলে চারটের জন্য জানতে পারবে। সো দুটো ইভেন্টকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলবো যদি probability of AB can be written as probability of A into probability of B, ঠিক? probability of AB সমান probability of A into probability of B। আচ্ছা, তোমরা এই ডেফিনেশন থেকে তোমাদের যদি একটা কোশ্চেন করি, ধরো দুটো নন এমটি, মানে নন এমটিকে কি বলবো? নন এমটি মানে হচ্ছে যার প্রবাবিলিটি হচ্ছে পজিটিভ, এরকম দুটো ইভেন্ট যদি আমি নিই, হ্যাঁ, তাহলে দুটো যদি ডিসজয়েন্ট আমরা নিই বা মিউচুয়ালি এক্সক্লুসিভ নিই, তাহলে তারা কি ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে? মানে যদি দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ নিই তাহলে তারা কি ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে? বলো কি মনে হচ্ছে তোমাদের? দুটোরই প্রবাবিলিটি পজিটিভ, এরও প্রবাবিলিটি পজিটিভ, বি এরও প্রবাবিলিটি পজিটিভ, এবং দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে কি তারা ইন্ডিপেন্ডেন্ট হবে? ইয়েস অর নো? কি মনে হচ্ছে বলো? স্যার হতেও পারে নাও পারে, তো হতেও পারে কখন আর হতে নাও পারে কখন, বলো, এক্সপ্লেন করো। ডেফিনেশন দিয়ে এক্সপ্লেন করবে, ডেফিনেশনটা তোমার কাছে আছে। যেহেতু স্যার দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ, ফলে হ্যাঁ। ওদের প্রবাবিলিটির মানটা আলাদা আসবে। প্রবাবিলিটির মান এবারে- মানে মানে যে ভ্যালুটা, কোনটা? কার ভ্যালু? মানে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ, হ্যাঁ এটা একটা ভ্যালু আসবে, আর প্রবাবিলিটি অফ বি আরেকটা ভ্যালু আসবে। আসবে, দুটোই পজিটিভ আমি বলেছি, হ্যাঁ। হ্যাঁ, হুম, কিন্তু তাদের প্রোডাক্ট করলে তো একই আর নাও আসতে পারে। প্রোডাক্ট করলে কার সঙ্গে সমান এরকম- তুমি চেক করছো? একই আসবে প্রবাবিলিটি অফ মানে? এ বি, প্রবাবিলিটি অফ এ বি কত? প্রবাবিলিটি অফ এ বি কত? তার সঙ্গে সমান নাও তো হতে পারে, আমি এটা ভাবছি আর কি। প্রবাবিলিটি অফ এ বি কত? আমি কিন্তু আরেকটা কন্ডিশন বলেছি। হ্যাঁ, আরেকবার বলেন। আমি কন্ডিশনটা কি বলেছি, কোশ্চেনটা কি বলেছি? দুজনেরা মিউচুয়ালি এক্সক্লুসিভ, হ্যাঁ, এক্সক্লুসিভ মানে কি? পরস্পর পৃথক, পরস্পর পৃথক ঘটনা। পরস্পর পৃথক, তাহলে কি হয়? প্রবাবিলিটি অফ এ বি, এ বিটা কি? এ বিটা কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি? মানে ওরা ফাই থাকবে, তো ফাইয়ের প্রবাবিলিটি কত প্রবাবিলিটির হয়? মানটা তখন জিরো হয়ে যাবে। তো জিরো হয়ে যাবে, আর ডান দিকটা কি হয়ে যায়? তাহলে বাঁ দিকটা জিরো হয়ে গেল, আর ডান দিকটা দুটোই তো নন জিরো। তো কিছু দুটো একটা value নন পাবো, জিরোর পজিটিভ কিছু একটা নাম্বার value গুণ পাবো। করলে তো ইকুয়াল হবে না, ওই তো বললো, ওই জন্য বললাম তো নাও হতে পারে। না। তুমি বলেছো নাও হতে পারে, আবার তার মানে হতেও পারে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক ঠিক ঠিক, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি তো ওই জন্য কোশ্চেনটা করলাম যে দুটোরই প্রবাবিলিটি যদি পজিটিভ বলে দেয়,
আর যদি তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে দেয় তাহলে বাঁ দিক 0 হবে আর ডান দিক নন জিরো হবে, তাহলে কখনো ইকুয়ালিটি হবে না, তার মানে ওরা কখনো ইন্ডিপেন্ডেন্ট হবে না। বোঝা গেল? সবসময় ডেফিনেশন অ্যাপ্লাই করবে আর অন্য কিচ্ছু দেখবে না, কি মনে হচ্ছে না মনে হচ্ছে ওগুলো কিছুই ভাবার চেষ্টা করবে না। ইন্টারসেকশন যেহেতু এমটি, তাহলে বাঁ দিকের প্রবাবিলিটি 0 হবে, আর ডান দিক যেহেতু আমি বলে দিয়েছি দুটোই নন নেগেটিভ, দুটোই মানে কেউ দুটোই পজিটিভ, তাহলে গুণফলও পজিটিভ, সুতরাং ইকুয়ালিটি হবে না, সুতরাং তারা ইন্ডিপেন্ডেন্ট হবে না। ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ার, রাইট? কারো কোনো ডাউট আছে? আচ্ছা, এবার দেখো যদি এই জিনিসটা ঘটে তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন বি সেম অ্যাজ প্রবাবিলিটি অফ এ হবে, মানে এখান থেকে তুমি ওটা দেখতে পারো যে প্রবাবিলিটি অফ এ বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হচ্ছে, তার মানে এ গিভেন বিটা সেম অ্যাজ প্রবাবিলিটি অফ এই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা ঘটছে, বা এই উল্টোটাও বলতে পারো প্রবাবিলিটি অফ বি গিভেন এ সেটাও প্রবাবিলিটি অফ বি এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। সো এ ঘটেছে কি ঘটেনি তার উপর কিছু ডিপেন্ড করবে না, ঠিক আছে? আচ্ছা, এটা গেল দুটোর ক্ষেত্রে। তিনটের ক্ষেত্রে কি, যে তিনটে পরস্পর ইন্ডিপেন্ডেন্ট বা পরস্পর স্বাধীন আমরা কখনো বলবো যদি তারা দুটো দুটো করে যদি আমরা নিই তাহলে দুটো দুটো করে ওরা ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে প্রবাবিলিটি অফ এ বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হবে, বিসি বি এটাও ভেঙে যাবে, এসির ক্ষেত্রেও ভেঙে যাবে, এবং তিনটে যদি একসঙ্গে নিই তাহলে সেই একসঙ্গেও তিনটে ভাঙবে। সো দুটো করে নিতে হবে, আবার তিনটেও একসঙ্গে নিতে হবে। সো চারটের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে দুটো দুটো করে দেখব, তিনটে তিনটে দেখব, আর চারটে একসঙ্গে দেখব, ঠিক আছে? এইভাবে আমরা যদি দুটোর বেশি থাকে তাহলে আমরা এইভাবে ইন্ডিপেন্ডেন্স চেক করব। বোঝা গেল? ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, সো এটা ভালো করে মাথায় রাখবে। এই জায়গাটা অনেকেই জাস্ট এই 2 নম্বরটাকেই মনে রাখে, 3 নম্বরটা 1 নম্বরটা মনে রাখে না, ঠিক আছে? সো এই দুটো একসঙ্গে চেক করতে হবে, এই জায়গাটা কিন্তু খুব ভুল হয় স্টুডেন্টের, ঠিক আছে? আচ্ছা, এমনি নর্মালি যদি ইন্ডিপেন্ডেন্স নাও বলা থাকে তাহলে মাল্টিপ্লিকেশন রুল আমরা এখান থেকে পেতে পারি। সো প্রবাবিলিটি অফ এ বি সি ক্যান বি রিটেন অ্যাজ প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ। দেখো এই দুটো মানেই হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক? তাহলে এইটাকে হয়ে যাচ্ছে সি গিভেন এ বি, তাহলে এইটা যদি তুমি গুণ করো দেখো সি গিভেন এ বি, তাহলে অ্যাকচুয়ালি কী হয় প্রবাবিলিটি অফ এ বি সি হয়ে যাবে, মানে এ বিকে যদি তুমি একটা সেট ভাবো আর সিটাকে যদি একটা ভাবো তাহলে এই জিনিসটা লেখা যাবে, এইটাকে আবার তুমি ভেঙে দিচ্ছ, এইভাবে তুমি করে নিতে পারো আর কি। সো চারটার ক্ষেত্রেও আমরা একই রকমভাবে লিখতে পারি এ বি সি ডি। হ্যাঁ, যদি আমরা প্রথমে এটাকে তিনটে করব, এ বি সি ইন্টু প্রবাবিলিটি অফ ডি গিভেন এ বি সি হলো। এবার এবিসিকে আবার ভাঙবো, এবিসির জায়গায় এটা বসিয়ে দেবো, তাহলে এটাকে লিখবো এ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি গিভেন এ বি হলো, আর এটা থাকলে প্রবাবিলিটি অফ ডি গিভেন এ বি সি। আবার এ বিকে ভেঙে লিখে দেবো এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ, প্রবাবিলিটি অফ সি গিভেন এ বি, প্রবাবিলিটি অফ ডি গিভেন এ বি সি। ঠিক আছে, এইভাবে আমরা চেন রুলের মতন করে এটা করতে পারবো। বোঝা গেছে? ক্লিয়ার কি ক্লিয়ার না? একটা একটা করে কমাতে থাকবো, ঠিক আছে? তাহলে দেখবে আর বড় মনে হবে না জিনিসটা, চেন রুলের মতন, ঠিক আছে? টেকনিকটা মনে রাখো, আমি বলছি না যে তোমাদের এই রেজাল্টটা মনে রাখো, এই রেজাল্টটা আমি কখনোই বলবো না তোমাদের মনে রাখতে, ডু নট রিমেম্বার, টেকনিকটা মনে রাখো, ঠিক আছে? এই এটা যেখানে যেভাবে করলাম তিনটে নিয়ে নিলে, তারপরে এই তিনটাকে আবার তাহলে দেখো একটা ছোট কমে গেল, আবার এখানে দুটো নিয়ে নিলে একটা করলে, এইভাবে করতে থাকবে।
আশা করি আর ভুল হবে না, হবে কি বলো? ঠিক আছে, মনে থাকবে। এবার তুমি এটাকে তিনটে এবিসি না নিয়ে তুমি বিসিডিও নিতে পারো। ঠিক আছে, এটা তোমার কি কি ডেটা দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে তোমাকে এভাবে ভেঙে ভেঙে লিখতে হবে। চলো, লাস্টে আমাদের আছে কয়েকটা অঙ্ক আছে, তো সেই অঙ্কগুলো আমরা দেখে নেবো আস্তে আস্তে করে, অল্প অল্প করে। দেখো, এর মধ্যে কিছু অঙ্ক তোমাদের হয়তো হোমওয়ার্ক হিসাবেও দেব যদি তোমরা বলো। দেখো, so that probability of b given a greater than equals to 1 minus probability of b complement divided by probability of a। দেখো, এটা যদি তোমাদের হঠাৎ করে পরীক্ষায় আসে তা দেখবে ঘাবড়ে যাবে, এটা কোনটা হবে, মানে অনেকগুলো অপশন দিয়ে দেবে, বলবে কোনটা হবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করব, আমরা চেষ্টা করব যে দেখো এটার সঙ্গে যদি আমি a দিয়ে গুণ করে দিই তাহলে দেখবে, দেখো এটা এক লাইনে হয়ে যাবে। দেখো, প্রবাবিলিটি অফ এ দিয়ে যদি আমি এটাকে গুণ করে দিই তাহলে এটা এবি হয়ে যাবে না? তাহলে তোমাকে অ্যাকচুয়ালি কি দেখাতে হবে, প্রবাবিলিটি অফ এবি গ্রেটার দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। ঠিক, আর প্রবাবিলিটি অফ এ মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মাইনাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। এটা অলরেডি দেখো আমরা অলরেডি এটা এস্টাবলিশ করেছি, বুলস ইনইকুয়ালিটি থেকে এটা ফলো করে, তাই না? প্রবাবিলিটি অফ এ বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 মাইনাস কমপ্লিমেন্টগুলোর যোগফল, রাইট? মনে আছে? মনে আছে কি নেই? বুলস ইনইকুয়ালিটি 7 নম্বর না 6 নম্বর আমরা করলাম না? এই যে দেখো 8 নম্বরটা বুলস ইনইকুয়ালিটি থেকে যেটা ফলো করছে, সো ওটারই অ্যাপ্লিকেশন, আমি ওই জন্য বললাম এটা মনে রাখবে। সো ওটা থেকে তুমি যদি দুদিকে এবার এ দিয়ে ডিভাইড করে দাও প্রবাবিলিটি অফ এ দিয়ে, তাহলে তুমি এটা পেয়ে যাচ্ছ। ঠিক, সো এমন কিছু টাফ নয়। ঠিক আছে, সিমিলারলি তিনটার ক্ষেত্রেও তুমি এই ধরনের রেজাল্ট পেতে পারো। চলো নেক্সট দেখো, যদি এ বি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ আর বি কমপ্লিমেন্টও ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে যে কোনো একটা কমপ্লিমেন্ট তুমি করে দিতে পারো। যদি এ বি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ আর বি কমপ্লিমেন্টও ইন্ডিপেন্ডেন্ট হবে। খুবই সহজ, হ্যাঁ, জাস্ট এটা ডেফিনেশন অ্যাপ্লাই করে তুমি চেষ্টা করবে, জাস্ট ইউজ ডেফিনেশন। খুবই সহজ, কিন্তু একদমই কঠিন না, জাস্ট একটু অ্যালজেব্রা ম্যানিপুলেট তোমাকে করতে হবে, আর কোনো কাজ নেই। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা ট্রাই করবে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটা আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয় তিনটার ক্ষেত্রে। আচ্ছা দেখো, যোগ মানে কিন্তু ইউনিয়ন আর গুণ মানে ইন্টারসেকশন, এটা মাথায় রাখবে। ঠিক আছে, প্রবাবিলিটিতে এই নোটেশনটা অনেক সময় ইউজ করা হয়, যোগ আর গুণ। আচ্ছা দেখো 4 নম্বরটা দেখো, এ ইন্টারসেকশন বি বা এ বি বাই সি, এইভাবেও লিখতে পারি, এ বি বাই সি বা তো এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ গিভেন সি প্লাস বি গিভেন সি মাইনাস এ বি গিভেন সি। এটা বেশি কিছু নয়, যে এ বির জন্য যে ফর্মুলাটা আমরা জানি, দুটোকে প্রবাবিলিটি অফ সি দিয়ে ডিভাইড করে দাও, চলে আসবে এই রেজাল্টটা। ঠিক আছে না, একদম একই রেজাল্ট। আই থিঙ্ক আমি একটা ভুল করেছি, এটা এ ইউনিয়ন হবে, এ ইউনিয়ন বি হবে। ঠিক আছে, বা এখানে যোগ লিখতে পারো আর কি। নেক্সট কোশ্চেন দেখো, এই ধরনের কোশ্চেন অনেক সময় সহজ হয়, একটু কখনো কখনো কঠিনও হতে পারে। দেখো, 2 cards আর ড্রন ফ্রম এ ওয়েল সাফলড ডেক অফ কার্ডস। ঠিক আছে, মানে একটা প্যাকেট অফ কার্ড। আচ্ছা দেখো, কার্ড সম্পর্কে কাদের আইডিয়া আছে, কাদের কোনো আইডিয়া নেই? তাস 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 সম্পর্কে কারা কেউ জানো না এরকম আছো? তাসের ব্যাপারে কেউ জানো না এরকম আছো কি? বলে দিন, তার সম্পর্কে একটু বলে দিলে ভালো হয়। তাস সম্পর্কে কিন্তু খেলো আর না খেলো জানতে হবে, হ্যাঁ। অঙ্ক যখন করছো
তাস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো, তো তাস সম্পর্কে আমরা জানি, খেলবো না বাট আমরা জানবো, ঠিক আছে? তাস কে কে খেলো বলো তো তোমাদের মধ্যে? দেখো, টোটাল 52টা কার্ড হয়, 52 কার্ডস হয়। এই 52 4 13, 13 ইন্টু 4। সো এই চারটা কি? চারটা হচ্ছে স্যুট বলা হয়, SUIT, স্যুট। হ্যাঁ, 4 13 52। এই চারটা স্যুট কি কি? 4 ধরনের স্যুট হচ্ছে, একটা হয় এরকম, এটাকে এটাকে কি বলে বলো তো? এটা হচ্ছে স্পেড, কালো পান, ঠিক আছে? আর একটা হয় এরকম, এটাকে বলা হয়, এটাকে কি বলে বলো? ক্লাব। ক্লাব। আর ক্লাব। বাংলায়? ক্লাব মানে হচ্ছে ওই স্যার বাংলায় রুইতন, চিড়িতন, হরতন, ইস্কাবন 4 রকম বলে। হ্যাঁ, এটাকে কি বলে? চিড়িতন। চিড়েতন। ইংরেজিতে বলা হয় ক্লাব, ঠিক আছে? তা দুটো হচ্ছে ব্ল্যাক আর বাকি দুটো হচ্ছে রেড, ঠিক আছে? এই দুটো হচ্ছে রেড, একটা হচ্ছে ডায়মন্ড, এটা হচ্ছে ডায়মন্ড। বা এটাকে আরেকটা বলে হরতন, বাংলায় বলে হরতন। আর এটা হচ্ছে হার্ট, ঠিক আছে? এটা হলো হার্ট। বা এটাকে, ডায়মন্ডটা তো রুইতন। হ্যাঁ রুইতনও বলে এটাকে, হরতন বা রুইতন। ঠিক আছে? এই চারটে এটাকে হচ্ছে স্যুট, ঠিক আছে? এবং এক একটা স্যুটে 13টা করে থাকে। কীরকম কি কি থাকে? নাম্বারিং করা থাকে। এস কিং কুইন আর জ্যাক। হ্যাঁ বলছি, ওটা আমি, একটা থাকে এ, এ মানে হচ্ছে এস, হ্যাঁ, তারপরে থাকে কিং, কিং মানে কে, তারপরে থাকে কুইন, কিউ, জে হচ্ছে জেমস, নাকি? এই চারটা হলো। তারপরে জের পরে থাকে 10, তারপরে হচ্ছে 9 8 7 6 5 4 3 2। কটা হলো দেখো তো? হয়েছে 13টা? হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো এই সবগুলো স্যুটে এই এই একই নাম্বারিংগুলো থাকে, 13টা করে। সো টোটাল হচ্ছে 52 কার্ডস থাকে, ঠিক আছে? তো স্পেড হয়ে গেল, আর এটা হয়ে গেল এস, এ ফর এস, কে ফর কিং, কুইন, জেমস, তারপরে হচ্ছে নাম্বারিং 2 to 10, 2 to 10। এক থাকে না কিন্তু, হ্যাঁ, এক মানেই কিন্তু এ ভাবতে পারো, ঠিক আছে? এই হচ্ছে 52টা কার্ডের গল্প।
চলো, তো দেখো 2 cards আর ড্রন ফ্রম আ ওয়েল সাফল্ড ডেক অফ কার্ডস, তার মানে এই যে 52টা কার্ড থেকে যে কোনো দুটো তোলা হলো। সো এই দুটো কী কী হতে পারে, 52টার যে কোনো একটা হতে পারে, তারপরে বাকি 51টার মধ্যে যে কোনো একটা হতে পারে। সো 52 ইন্টু 51 উপায়ে তুমি দুটো কার্ড তুলতে পারো। বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাটলিস্ট ওয়ান অফ দেম ইজ এ স্পেড, তার মানে দুটোর মধ্যে একটা যেন স্পেড হয়, এই প্রবাবিলিটি কত, কথাটা বোঝা গেছে? তাহলে দুটোর মধ্যে অ্যাটলিস্ট একটা যেন স্পেড হয়। তো টোটাল স্পেড কটা আছে বলো, টোটাল স্পেড কটা আছে? 13টা। 13টা আছে। তাহলে তাহলে এই প্রবাবিলিটিটা তাহলে কিভাবে বের করব আমরা? বলো। তেরো C1 আর বাকিটা থেকে যে কোনো একটা। তার মানে দেখো এইভাবে যখন লিখছো তুমি 13C1 ইন্টু 39C1, তার মানে তুমি ধরে নিচ্ছ যে প্রথমটাই স্পেড, তাই নয় কি? টোটালটা 52C2 হবে না? হ্যাঁ, সেটা নিচেরটা হবে, নিচেরটা হবে 52C2, ভালো কথা। আর ওপরে কি হবে? একটা স্পেড কত রকম ভাবে তুমি নিতে পারো, মানে একটা স্পেড, অ্যাটলিস্ট একটা স্পেড। সো সেটা প্রথমে হতে পারে, সেকেন্ডেও হতে পারে, দুটোও হতে পারে। বলো। তাহলে এটাকে আমরা এইভাবে আচ্ছা, এবার যে সৈকত শিবেন্দ্র সৈকত তোমরা যেটা করছো 13C1 ইন্টু 39C1 করা মানে কি? 13C1 মানে তুমি 13টা থেকে মানে স্পেডের থেকে একটা নিয়ে নিলে, তারপরে বাকিগুলো থেকে একটা নিলে, এটাই তো করছো। তার মানে হচ্ছে যে প্রথমটাই স্পেড তুমি নিয়ে নিলে, এবার তো সেকেন্ডটাতেও তো স্পেড থাকতে পারে, আবার দুটোও তো থাকতে পারে। হুম, ব্যাপারটা ভেবে দেখো কি হচ্ছে। হ্যাঁ, চয়েস তো অবশ্যই। তোমরা ভুলটাও কি বুঝতে পারছো না, যে প্রথমে আচ্ছা তুমি আচ্ছা আচ্ছা চয়েস ওইভাবে বলছো যে একটা আমি এখান থেকে নিলাম, কিন্তু গুণ যে করছো না, গুণ করার জন্যই এখানে আরেকটু ভুল যেটা হচ্ছে যে যে দুটোই দুটোই তোমার স্প্রেড হবে, সেটা মিসিং যাচ্ছে।
সৈকত তো পরে ওটা কারেক্ট করেছে। আচ্ছা যাই হোক, তুমি জিনিসটাকে এইভাবে করতে পারো যে বেসিক্যালি আমরা যদি করে দেখি যে বেসিক্যালি এ বি এইভাবে যদি তুমি দল হিসাবে দেখো যে নাম্বারিং, তো এটা কি হতে পারে, এটা হতে পারে যে 13টার যে কোনো একটা হতে পারে, আর এটা হতে পারে 39-এর যে কোনো একটা। সো এখান থেকে তুমি 13 ইন্টু 39 অপশন পাচ্ছ একটা, এটা ঠিক একটা তো হচ্ছে, মানে একটা স্পেড আর বাকিগুলো নন স্পেড এইরকম একটা হতে পারে, অথবা দুটোই স্পেড হতে পারে। সো দুটোই স্পেড হওয়ার 13C2, হ্যাঁ এটাই যেটা করেছে তোমার, ওপরে থাকবে এটা আর নিচে হবে 52C2, এক্স্যাক্টলি এটা হবে তোমার অ্যাকচুয়াল প্রবাবিলিটি, এর যেটা করেছে সৈকত। ঠিক আছে সৈকত, ঠিকই করেছো। বলো বাকিরা বুঝতে পেরেছো? এক্স্যাক্টলি এটাই হবে, এখানে আর তো কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না। এদের মধ্যে কোনো কমনও নেই, সো কোনো মাইনাসেরও গল্প আসছে না। আচ্ছা ওকে, সো এক কাজ, নেক্সট অঙ্কটা তাহলে দেখো কি আছে, এটা হয়ে গেল। এ কয়েন ইজ টসড n টাইমস, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট আর হেডস শো আপ, মানে আর সংখ্যক হেড পড়বে তার প্রবাবিলিটি কত। n সংখ্যক টস হয়েছে, তার মধ্যে টোটাল আর সংখ্যক হেড পড়বে, এর প্রবাবিলিটি কত? হাফ। আর এর ভ্যালু যাই হোক না কেন হাফই হবে। দেখো এন আর আর দিয়ে তোমার যদি বুঝতে অসুবিধা হয় তুমি কি করবে, এটাকে সংখ্যা দিয়ে করে নেবে, যে ধরো n সমান 5, মানে 5 বার টস করেছ, তার মধ্যে দুটো হেড পড়ার প্রবাবিলিটি কত। সো আর ইজ ইকুয়ালস টু 2, 5 বার হেড মানে টস করেছো, তো তুমি 5টা আউটকাম পেতে পারো। টোটাল তোমার এক একটা স্যাম্পল পয়েন্ট কীরকম হবে দেখতে, ধরো প্রথমবারে করেছো হেড পড়লো, তারপরে টস টেল হলো, তারপরে আবার হেড হলো, তারপরে আবার হেড হলো, ধরো টি হলো, এইরকম এইচ আর টি এর পয়েন্ট পাবে, মানে এগুলো এক একটা স্যাম্পল পয়েন্ট পাবে। এদের মধ্যে এখানে যেমন হেডের সংখ্যা 3টে, এরকম দুটো হেড আছে, এরকম কতগুলো আছে, সো টোটাল তাহলে কতগুলো এরকম পাবে। তার মানে দেখো প্রত্যেকটা ঘর, এখানে 5টা, বেসিক্যালি 5টা ঘর তোমাকে ফিল আপ করতে হচ্ছে, 5টা ঘর ফিল আপ করছে এইচ অথবা টি দিয়ে, সো দুটো করে অপশন, সো 2 টু দি পাওয়ার n, মানে n খানা ঘর যদি থাকে তাহলে 2 টু দি পাওয়ার n, প্রত্যেকটা ঘর দুটো দুটো ভাবে ফিল আপ করছো। ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে এতগুলো টোটাল স্যাম্পল পয়েন্ট হলো, এবার দুটো হেড আছে, এইরকম কতগুলো স্যাম্পল পয়েন্ট আছে, মানে টোটাল দুটো হেড আছে, সেই দুটো হেড আবার 5টা জায়গার যে কোনো জায়গাতে হতে পারে। ঠিক আছে, কথাটা বুঝতে পারছো? এবং প্রত্যেকটা ইভেন্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা দুটো হেড এরকম আছে, মানে টোটাল দুটো হেড আর বাকিগুলো 3টে আছে, তো টোটাল কত হবে বলো? হ্যাঁ অড পজিশনেও হতে পারে, ইভেন পজিশনেও হতে পারে, আরবিটারি যে কোনো দুটো হেড হবে, বাকি 3টে টেল হবে। ঠিক আছে, সো বেসিক্যালি তোমাকে কি করতে হবে, 5টার মধ্যে থেকে দুটো ঘর চুজ করতে হবে, 5C2, ইয়েস।
সৈকত, ওয়েল ডান। সো 5টা জায়গার থেকে 2টো জায়গা চুজ করতে হবে, 5C2, তাই না? বেসিক্যালি 5টা জায়গা, তো তার মধ্যে জায়গায় আমি কোন 2টো জায়গাতে হেড বসাবো, এবং একই দুটোই হেড তো সেম জিনিস, দুটো এইচ একই রকমভাবে বসাতে পারো। বাকি 3টে ঘর তোমার টি বসিয়ে দাও, তাহলে এটা একভাবেই করা যায়। তাহলে টোটাল 5C2 খানা চয়েস থাকবে দুটো হেডের, আর 2 টু দি পাওয়ার n। তাহলে দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রবাবিলিটি, রাইট? সো 5C2 না, অ্যাকচুয়ালি এটা NCR ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি। বোঝা গেল সৈকত? ঠিক তো? বাকিরা বুঝতে পারলে? আরেকবার বলুন জিনিসটা একটু। সো আচ্ছা, 2 টু দি পাওয়ার n বুঝতে পেরেছো কি? প্রত্যেকটা কতগুলো স্যাম্পল পয়েন্ট আছে, মানে এইচ টি এরকম হ্যাঁ, এটা বুঝতে পেরেছি, n সংখ্যক আছে। n সংখ্যক আছে। এবার এই n সংখ্যকের মধ্যে থেকে তুমি দুটো ঘরে h বসাবে, বা r সংখ্যক ঘরে h বসাবে। তো n সংখ্যকের মধ্যে দুটো ঘর চুজ, মানে r সংখ্যক ঘর চুজ করলেই তো হলো, সেখানে h বসিয়ে দাও, বুঝেছি। সেই জন্য NCR। চলো, এটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে ইফ দ্য লেটার্স অফ সমীর আর অ্যারেঞ্জড বা অ্যাট র্যান্ডম ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ভাওয়েলস আর নেক্সট টু ইচ আদার, মানে ভাওয়েলস যেখানে এ আর আই দুটো পাশাপাশি থাকবে, নেক্সট টু ইচ আদার। তাহলে এটাকে আমি কত রকমভাবে প্রথমে সাজাতে পারি? টোটাল কতগুলো আমি পাবো, কত রকমভাবে সাজাতে পারি বলো? ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 5, যেহেতু এখানে কোনো রিপিটেশন নেই, ঠিক আছে? রিপিটেশন থাকলে সেটা আবার ভাবতে হতো। আচ্ছা, এদের মধ্যে ভাওয়েলস দুটো পাশাপাশি থাকবে, এরকম কতগুলো ওয়ার্ড পাবে? ঠিক আছে, ক্লিয়ার কোশ্চেনটা? তাহলে যখন যেগুলোকে পাশাপাশি রাখতে হয় সেগুলোকে কি করতে হয়, একটা লেটার ধরে নিতে হয়। মানে এ আর আইকে যদি আমি একটা লেটার ধরে নিই, তাহলে আমার টোটাল লেটার হয়ে যাবে 4টা। সেইটাকে আমি সাজাতে পারবো 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এবার 4 ফ্যাক্টোরিয়াল প্রত্যেকটার মধ্যে এ আর আইকে তুমি পাশাপাশি ধরেছো, সেটাকে তো আই আর এও তো হতে পারে একটা করে অপশান। তাহলে ওরা নিজেদের মধ্যে যেহেতু 2 উপায়ে মানে পারমিট করতে পারছো, তাহলে সেই জন্য প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করতে হবে। সো তোমার অ্যান্সার কত হবে? 2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে অ্যান্সার কত আসছে? 2 এর 5। ঠিক কি ঠিক না? তাহলে কি করলে, এ আর আইকে একটা ধরে নিলে, তাহলে টোটাল 4টা লেটার হয়ে গেল। এই 4টা লেটারকে তুমি নিজের মতো করে সাজাও, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজলো। সেজে এবার এ আর আই নিজেদের মধ্যে আবার, মানে প্রত্যেকটা যে বান্ডেল পেলে, প্রত্যেকটা বান্ডেলের মধ্যে এ আর আই আবার নিজেদের মধ্যে সেজে একটা বান্ডেল থেকে দুটো দুটো করে ওয়ার্ড তুমি পাচ্ছ। ঠিক আছে, ক্লিয়ার তো? সায়ন্তন ঠিক আছে, হ্যাঁ। বাকিরা বুঝতে পারলে কিনা বলো? চলো, তাহলে এটা হয়ে গেল। নেক্সট কি বলছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ লিপ ইয়ার কন্টেন্স 53 সানডেজ। লিপ ইয়ারে থাকে 36 ডেজ। তাহলে 366 ডেজকে এমনভাবে সাজাতে হবে যাতে 53টা সানডে থাকতে হবে। ঠিক আছে, তো কিরকম ভাবে এটা হতে পারে, অ্যান্সার কত হবে? 7 হ্যাঁ, কি বলো? 2/7 2/7 কেন? সানডেটা দুবার রিপিট করবে, এবার স্যাটারডে সানডে, সানডে মন্ডে। মানে তোমাকে বেসিক্যালি ভাবতে হবে যে আমার শুরু দিনটা কি হচ্ছে, সেইটা ভেবে
কাজ করতে হবে, তাই না? তো শুরু তো যে কোনো 7 দিনের যে কোনো একদিনই হতে পারে। আর এবার শুরুটা কি হলে আমার 53টা সানডে আসা উচিত, ঠিক আছে? এইভাবে ব্যাপারটা তুমি ভাবতে পারো। সো ইনিশিয়ালি যদি আমি সানডে দিয়ে শুরু করি তাহলে আমি 53টা সানডে পাবো। আবার যদি শনিবার দিয়ে শুরু করি তাহলেও কত পেতে পারি, এইভাবে দেখে নিতে হবে যে আচ্ছা রিমেনিং যেহেতু 2টো দিন থাকছে, তাহলে আমি যদি সানডে দিয়ে স্টার্ট করি তাহলে দেখো যখন আমার 360 ডেজ কমপ্লিট হবে, 364 ডেজ যদি কমপ্লিট হয় তাহলে সেইটা 364th ডে সেটা হবে স্যাটারডে, মানে একদম সপ্তাহ পূর্ণ হয়ে যাবে, কারণ এইটা সমান হচ্ছে 52 × 7, রাইট? তার মানে সপ্তাহ পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে বাকি যে 2টো দিন থাকছে আবার সানডে একটা হবে আর মানডে হবে, ঠিক? তাহলে সানডে দিয়ে যদি আমি স্টার্ট করি তাহলে আমি 53টা সানডে পাবো, কারণ এর মধ্যে তো আমার 52টা সপ্তাহ 52টা সানডে পাবো, আর এখানে একটা এক্সট্রা পাবো, ঠিক? আবার যদি আমি মানডে দিয়ে স্টার্ট করি, মানডে দিয়েও যদি আমি স্টার্ট করি তাহলে কি পেতে পারি? মানডে দিয়ে যদি স্টার্ট করি তাহলে এখানে আমার যেদিন শেষ হবে সেদিন সানডেতে শেষ হবে, মানে এইটুকুর মধ্যে আমার 52টা থাকলো, তারপরেরটা আমি পাবো আবার মানডে, তারপরটা পাবো টিউসডে। এখানে আমি কিন্তু 52টাই পেলাম। তার মানে আমি যদি স্যাটারডে দিয়ে শুরু করি তাহলে আমার ফ্রাইডেতে শেষ হবে, তারপরে আবার স্যাটারডে, তারপরে সানডে। তাহলে দেখো এই যে এক্সট্রা 2 দিনের মধ্যে আবার একটা সানডে আমি পেয়ে যাব। তাহলে এই দুইভাবেই আমি সানডে পেতে পারি, হয় স্যাটারডে দিয়ে স্টার্ট হবে নাহলে সানডে দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে? তাহলে একটা ইয়ার যে কোনো দিন দিয়ে স্টার্ট হতে পারে, 7 দিনের যে কোনো দিন। এবার এই স্যাটারডে বা সানডে দিয়ে যদি স্টার্ট হয় তাহলে আমি 53 সানডে পাবো, সেই জন্য 2/7 অ্যান্সার হচ্ছে। বোঝা গেল? বোঝা গেল কি গেল না? বা রিমেনিং দিন দিয়েও ভাবতে পারো। রিমেনিং দিন হচ্ছে যে রবি সোম বা শনি রবি, সেটাই আসলো আলটিমেটলি। এই যে রিমেনিং ডেজের কথাই তো আমি এখানে দেখলাম যে রবি সোম অথবা শনি রবি, ঠিক আছে? মানে আমি পুরো হোল পিকচারটা দেখিয়ে দিলাম যে কি হচ্ছে জিনিসটা। কারণ আগে 364টা দিন থেকে গেল, 52টা সপ্তাহ, ওখানে প্রত্যেকটা ডে একবার করে আসছে। সো রিমেনিং 2 দিনের মধ্যে একদিন সানডে হতেই হবে। তো সেটা দুইভাবেই সম্ভব, সানডে মানডে অথবা স্যাটারডে সানডে, আর কোনোভাবেই সম্ভব নয়। এই হচ্ছে ব্যাপার। সো দিস ইজ নাইস কোশ্চেন, অনেক সময় পরীক্ষাতে এটা আসে। আচ্ছা নেক্সট হচ্ছে সেটে একটা n সংখ্যক এলিমেন্ট আছে, S be the class of all mappings A to A, এ থেকে এতে যতগুলো ম্যাপিং আছে তাদের মধ্যে যে কোনো একটা ম্যাপিং বাইজেক্টিভ ম্যাপিং হওয়ার চান্স কত? তাহলে তোমাকে জানতে হবে টোটাল কতগুলো ম্যাপিং আমি পেতে পারি। সো এখানে আমার n সংখ্যক এলিমেন্ট আছে, এখানেও n সংখ্যক এলিমেন্ট আছে। সো এ থেকে এতে টোটাল নাম্বার অফ ম্যাপস কত? টোটাল নাম্বার অফ ম্যাপস বলো। 2 to the power n square, 2 to the power n square, হ্যাঁ শিওর? কারণ ওদের যে কার্টেসিয়ান প্রোডাক্টে তো n ক্রস n থাকবে এলিমেন্ট n স্কয়ার সংখ্যক, আর ম্যাপিং পাওয়া যাবে তো 2 to the power n স্কয়ার। টোটাল নাম্বার অফ ম্যাপ n স্কয়ার, 2 to the power n স্কয়ার কি করে বলছো? টু টু দি পাওয়ার n স্কয়ার হয় টোটাল নাম্বার অফ রিলেশনস, নাম্বার অফ ও ম্যাপিং হ্যাঁ হ্যাঁ তাই তো, 2 to the power n স্কয়ার নয়।
টোটাল নাম্বার অফ ম্যাপস কত হবে? ম্যাপিং, নাম্বার অফ ম্যাপিং মানে কি? বেসিক্যালি এইখানকার একটা এলিমেন্ট তোলো, সেইটাকে তুমি যে কোনো একটা জায়গায় অ্যাসাইন করতে পারো। এখানে যে এন সংখ্যক উপায় আছে, যে কোনো জায়গায় অ্যাসাইন করো, মানে একটা তীর চিহ্ন ডিফাইন করো। তাহলে তুমি প্রথমটাকে এন উপায়ে ডিফাইন করতে পারো। এবার পরেরটা নাও, পরেরটাকেও তুমি এন উপায়ে অ্যাসাইন করতে পারো না? কারণ এরকম তো কোনো রেস্ট্রিকশন নেই যে এখানে যে আগেরটাতে যেখানে অ্যাসাইন করেছি পরেরটাকে সেখানে করতে পারো না, এরকম তো কোনো ব্যাপার নেই ম্যাপিংয়ের ক্ষেত্রে, আছে কি? প্রত্যেকটাকেই তোমাকে অ্যাসাইন করতে হবে। সো প্রথমটার জন্য এন, পরেরটার জন্যও এন, তারপরেরটার জন্যও এন, এইভাবে যেতে থাকবে। তো টোটাল কতগুলো অপশন পাবো বলো? আবার এন স্কোয়ার কোথা থেকে আসলো? এন টু দি পাওয়ার এন নয় কি? n টু দি পাওয়ার n। তাই হলো না? এন ইন্টু এন ইন্টু এন, প্রত্যেকটার জন্য এন এন করে, এবার টোটাল আছে এন সংখ্যক, তো এন টু দি পাওয়ার এন হচ্ছে না? ক্লিয়ার? আর এদের মধ্যে এবার বাইজেকশন যদি আমি চেক করি, টোটাল বাইজেকশন কত? বাইজেকশনের ক্ষেত্রে রেস্ট্রিকশন হলো যে আমি যেখানে অ্যাসাইন করে দেবো পরেরটাকে আর সেখানে অ্যাসাইন করতে পারবো না। তো প্রথমটার জন্য যদি আমার এন সংখ্যক চয়েস হয়, পরেরটার জন্য n-1, তাহলে n ইন্টু n-1 ইন্টু n-2 এইভাবে যাবে। তো দ্যাট ইজ n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল। সো প্রবাবিলিটি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n, দ্যাট ইজ 1 n মাইনাস n ফ্যাক্টোরিয়ালের, ঠিক আছে এটাই রাখো, আর কিছু করার দরকার না। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? আরেকবার বলুন জিনিসটা একটু। কোনটা বলবো বলো? কোন জায়গাটা তুমি বুঝলে না সেইভাবে কোশ্চেন করো। গোটাটা একবার বলে দিন আরেকবার। না আমি গোটাটা বলবো না, তুমি বলো কোথায় বুঝলে না। তুমি বলো কি কি বুঝলে না, তুমি আমাকে এক্সপ্লেন করো, তাহলে তাহলে বুঝে যাবো যে তুমি কোথায় বোঝোনি। বলো। বাইজেকশনটা n ফ্যাক্টোরিয়ালটা বুঝতে পারলাম, বাইজেকশনটা। তো বাইজেকশন মানে কি? বাইজেকশন মানে কি বলো? 1 1 আর অন 2, 1 1 আর অন 2, তার মানে প্রত্যেকটা এলিমেন্টকে এক একটা জায়গায় অ্যাসাইন করতে হবে, তাই তো? কিন্তু একটা এলিমেন্ট যেখানে অ্যাসাইন হয়ে গেছে, দ্বিতীয় এলিমেন্ট আর সেখানে অ্যাসাইন হবে না, তাই না? তো তুমি ধরো এখানে আমি যদি এ বি সি নিই, এ বি সি ডি, আর এখানে নিলাম 1 2 3 4, তো আমি এটাকে কত জায়গায় অ্যাসাইন করতে পারি বলো? এটাকে কত জায়গায় অ্যাসাইন করতে পারি বলো? শিবেন্দ্র শুনতে পাচ্ছ না পাচ্ছ না? 4 রকম ভাবে। হ্যাঁ বলো। 4 রকম ভাবে, একেও দিতে পারি, 2এও দিতে পারি, 3এও দিতে পারি, 4এও দিতে পারি, তাহলে 4 রকম ভাবে। এইবার 4 রকম ভাবে যে কোনো একটা তো দেবো, ধরো আমি 2-এ দিলাম। এইবার বলো বিটাকে আমি কোথায় অ্যাসাইন করতে পারি? যে কোনো 3 রকম ভাবে। 3 রকম ভাবে। তারপরে মানে বিট একটা করে কমতে কমতে আসছে, কমতে কমতে আসছে, সেই জন্য n ফ্যাক্টোরিয়াল হলো। বুঝতে পারলে না? হ্যাঁ n ইন্টু n-1 n-2 এমনি করে কমছে। ঠিক আছে, মানে n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। কিন্তু যদি আমি ম্যাপিং এর কথা ভাবি, ম্যাপিং এ তো এরকম কোনো রেস্ট্রিকশন নেই, তাই না? ম্যাপিং এ ওই রকম কোনো রেস্ট্রিকশন নেই। চলো ক্লিয়ার? এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে নাম্বার অফ মানে প্রবাবিলিটি অফ অন টু ম্যাপস, এটাও একটা অন। দেখো এখানে যদি এখানেও এন যদি থাকে, তাহলে নাম্বার অফ অন টু ম্যাপ মানেই হচ্ছে বাইজেক্টিভ ম্যাপ। দুদিকে যদি সমান সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে
1 হওয়া আর অন টু হওয়া একই ব্যাপার, আর বাইজেক্টিভ হওয়া একই ব্যাপার। তো এই কোশ্চেনটাকে ঘুরিয়েও দিতে পারে, কিন্তু যদি কম বেশি থাকে সেক্ষেত্রে চেঞ্জ হতে পারে। সো অন টু ম্যাপের সংখ্যা কতগুলো হতে পারে সেটাও একটা কিন্তু ভালো একটা অঙ্ক হয়। সেখানে আমাদের ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল কাজে লাগে। সায়ন্তন বলো কি কোশ্চেন ছিল? সায়ন্তন বলো। এইটা কোশ্চেন এখানে বলার মতন নয়, ঠিক আছে, আমি অন্য সময় তোমাকে বলে দেব। ঠিক আছে, তো আজকে আমাদের মোটামুটি কমপ্লিট হলো। এখান থেকে যত বেশি কোশ্চেন তোমরা পারবে প্র্যাকটিস করবে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন প্র্যাকটিস করবে। আমিও নিজে থেকে দেব, কারণ প্রবাবিলিটিটাকে স্ট্রং করতে গেলে তোমাকে 11-12-এর পারমুটেশন কম্বিনেশন কিন্তু স্ট্রং করতে হবে, তাহলে এই জায়গাগুলো এই ধরনের অঙ্কগুলো তুমি এক্সেল করতে পারবে। ঠিক আছে, সো অবশ্যই তোমাদেরকে আমি বলছি পারমুটেশন কম্বিনেশন কিন্তু ভালো করে একটু পড়ে নেবে, যে কোনো বই থেকে ফলো করতে পারো। ওকে, ক্লিয়ার? স্যার বলছিলাম যে অ্যাপে ভিডিওগুলো কেন দেখতে পাচ্ছি না? কেন দেখতে পাচ্ছ না কেন? নো ফাউন্ড লেখা দিচ্ছে। হ্যাঁ, আগে দেখতে পাচ্ছিলে তো। যখন দুবার অমনি করলাম, লগ ইন করে পর করলাম, তাতেও স্যার একই দেখাচ্ছে, কিছুই স্যার শো করছে না। ঠিক আছে, তুমি আমাকে পরে বলবে।